যেখানে ভাবছিলাম যে আইএলটিএস নেই এই জন্য অ্যাপ্লাই করবো না, সেখানে আইএলটিএস ছাড়াই অক্সফোর্ডের মতো জায়গায় আমার অ্যাডমিশন হয়ে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করার পরে কিভাবে অক্সফোর্ডে পিএইচডি করার সুযোগ পেয়েছি। তাই আজকে আপনাদের সবার সাথে আমি কিভাবে অক্সফোর্ডে অ্যাপ্লাই করলাম এবং পিএইচডিতে সুযোগ পেলাম সেই গল্পটা শেয়ার করব। তো আশা করি পুরোটা শুনবেন এবং গল্পের ফাঁকে ফাঁকে কিছু টিপস থাকবে, কিছু সাজেশন থাকবে, কিছু অ্যাডভাইস থাকবে। সো আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। তো গল্পের শুরুটা আমি একটু শুরু করতে চাই ঢাকা মেডিকেল থেকে পাশ করার পর। আমি তো পাশ করবো, আমি ইন্টার্নি শেষ করেছি 2012-তে। তো আমি একটু এগিয়ে গল্পের শুরুটা করতে চাই হচ্ছে 2016 ডিসেম্বরে। হ্যাঁ, ওই সময় আমি স্টকহোম শহরে, সুইডেনের স্টকহোম শহরে মাস্টার্স করছি। তো আমাদের মাস্টার্সের থিসিস শুরু হয়েছে মাত্র। আমি আমার সুপারভাইজারের সাথে কথা বললাম ক্যারোলিনস্কার, এবং উনি বললেন যে আমি যদি আমার মাস্টার্সের কাজটাই পরবর্তীতে পিএইচডিতে কন্টিনিউ করতে চাই তাহলে আমি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটেই পিএইচডির একটা সুযোগ আমার থাকবে। তো সেটা খুবই একটা ভালো আমার জন্য তখন একটা ছিল, প্ল্যাটফর্ম ছিল। কারণ সুইডেনে যেটা সুবিধা সেটা হচ্ছে সুইডেনে যদি আপনি পিএইচডি করেন 4 বছর তাহলে এরপর পরই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দেওয়া হবে। তো এটা তো তখন আমার কাছে মনে হলো যে খুবই ভালো সুযোগ এবং এই সুযোগটা কাজে লাগানো উচিত। সো আমি মোটামুটি ডিসাইড করলাম যে তাহলে আমি আমার প্রফেসরের সাথেই পরবর্তীতে মাস্টার্স শেষে পিএইচডিতে কন্টিনিউ করব। তো যেই কথা সেই কাজ, তখন চিন্তা করলাম যে যদি সুইডেনে থাকি, সুইডেনে পিআর নেই, তাহলে অবশ্যই সুইডিশ ভাষাটা শেখা দরকার। তো আমি সুইডিশ ভাষা শেখার জন্য সুইডিশ গভর্নমেন্টের যেই আপনার সুইডিশ ভাষা শেখার যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে ভর্তি হলাম এবং ক্লাস করতে গেলাম। তো 2 দিন ক্লাস করলাম, তৃতীয় দিনের সময় আর কি। আমি 3 দিন ক্লাস করে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে সুইডিশ ভাষাটা শেখাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। মানে কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিসে খুব ভালো করে, মানে অনেকের কাছে হয়তো ভাষা শেখাটা কিছুটা সহজ, নতুন ভাষা আয়ত্ত করাটা খুব সহজ, অনেকের কাছে ম্যাথ এর বিষয়গুলো আয়ত্ত করা সহজ। তো আমার কাছে যেটা মনে হলো যে আমি মানে নতুন ভাষা রপ্ত করার জন্য যে স্কিল, সেইখানে আসলে আমার অনেক অনেক ল্যাকিংস রয়েছে এবং খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে সম্ভব হচ্ছে না। মানে আমি অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু এত চেষ্টা করার পরেও মনে হচ্ছিল যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তো আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো, আমার যেটা মনে হয় আমাদের ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সুইচ করা উচিত, কারণ আমার পক্ষে নতুন যে কোনো দেশের ভাষা শেখা খুবই ডিফিকাল্ট এবং এটা যেহেতু পরবর্তীতে আমাদের লাইফের বিভিন্ন আসপেক্টে সেটার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো আমাদের মনে হয় ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করা উচিত। তো ইংলিশ স্পিকিং দেশগুলো বলতে তো আপনার ধরেন ওই পাশে আমেরিকা, আপনার কানাডা, এই পাশে আপনার ইউকে এবং অস্ট্রেলিয়া, এগুলোকে আমরা মেইনলি ফোকাস করে থাকি। তো আমার ওয়াইফ বললো যে তাহলে তুমি কোনটাতে ফোকাস করতে চাও? তো আমি বললাম যে আমার ইউকেতে পড়াশোনা করার অনেক ইচ্ছে, মানে বিলেত, ছোটোবেলা থেকে শুনেছি মানুষজন বিলেতে পড়াশোনা করে, সো বিলেতে পড়াশোনা করার ইচ্ছে আছে। তো বললো ঠিক আছে তাহলে ওয়েবসাইট দেখো কী অবস্থা। তো কোন ইউনিভার্সিটি দেখবো প্রথমে? তো অবভিয়াসলি মানে আমি একটু অ্যাম্বিশাস মানুষ, সো সেই অ্যাম্বিশাসনেস থেকে আমি চিন্তা করলাম যে প্রথমে অক্সফোর্ডের ওয়েবসাইটটা দেখি, কারণ অক্সফোর্ড ওই মুহূর্তে মেডিকেল সায়েন্সের জন্য আপনার পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল। তো অক্সফোর্ডের ওয়েবসাইটে ঢুকলাম, দেখলাম যে সেখানে কিছু পিএইচডি অপরচুনিটি রয়েছে যেগুলোতে আপনাকে ওপেনলি কম্পিট করতে হবে। ওপেনলি বলতে আপনাকে ব্রিটিশ, আমেরিকান বা চাইনিজ এবং এশিয়ান যে সবার সাথে কম্পিট করতে হবে। সো এটা কোনো স্পেসিফিক কমনওয়েলথভুক্ত দেশের জন্য বা অন্য কোনো আপনার কোটা সিস্টেমের অংশ না, এটা হচ্ছে ওপেন কল সবার জন্য। এবং এইরকম স্কলারশিপগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, যদি সবার সাথে কম্পিট করে আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি পিএইচডির অপরচুনিটি পাবেন এবং সেটার জন্য আপনার ডিপার্টমেন্ট আপনাকে ফান্ডিং দেবে। অপরচুনিটিটা দেখে খুব এক্সাইটিং মনে হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভাবছিলাম যে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ নিজের মনের মধ্যে একটা ডাউট ছিল নিজের কোয়ালিফিকেশান নিয়ে। কারণ সবার সাথেও কম্পিট করে এই ধরনের স্কলারশিপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং নিজেকে এটার কোনোভাবেই যোগ্য মনে হচ্ছিল না ওই সময়। আর সেকেন্ড যেটা রিজন ছিল সেটা হচ্ছে আমার আইএলটিএসের ম্যাথ ছিল না। তো আপনার রিকোয়ারমেন্টে ছিল যে আইএলটিএসে আপনাকে অ্যাটলিস্ট 7.5 পেতে হবে এবং প্রত্যেকটা ব্যান্ডে ন্যূনতম 7 থাকতে হবে। আর ওই মুহূর্তে আমার কোনো আইএলটিএসের ভ্যালিডিটি ছিল না। তো আমার মনে হলো যে অ্যাপ্লাই তো করার জন্য আমি তো কোয়ালিফাইডই না, যেহেতু আমার আইএলটিএস নেই। তো তখন আমার এক বন্ধুর সাথে কথা বললাম, সে বলল যে তুই এক কাজ কর, তুই অ্যাপ্লাই কর, তুই সুপারভাইজারের সাথে কথা বল, দেখ কি হয়। যদি আইএলটিএস দিতে হয় সেটা পরবর্তীতেও দেওয়া যাবে, তুই হয়তো কন্ডিশনাল অফার লেটার পাবি, পরবর্তীতে আইএলটিএস ক্লিয়ার করার পরে আনকন্ডিশনাল অফার লেটার পাবি। তো আমি বললাম আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে সেই রিস্ক নেওয়া যায়। তো সেই রকম যে পিএইচডি প্রজেক্টগুলো ছিল সেখান থেকে আমি 5 জন সুপারভাইজারকে ইমেল করি। 5 জনের মধ্যে আমাকে একজন রিপ্লাই দেয়নি,
একজন রিপ্লাই দিয়েছিল যে তিনি এই মুহূর্তে আমাকে নিতে পারছেন না। বাকি 3 জনই আমাকে ইমেল করলো যে হ্যাঁ, আমরা তোমার প্রোফাইল দেখলাম এবং তোমার কাজের ধরন দেখলাম, আমরা খুবই ইন্টারেস্টেড তোমাকে সুপারভাইজ করার জন্য এবং তুমি আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি ওয়েবসাইট চেক করে দেখলাম আমি আসলে যে কোনো একটা পিএইচডি পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ একটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, একের বেশি না। তখন আরেক ধরনের কনফিউশন ক্রিয়েট হলো যে এই 3টা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টে অ্যাপ্লাই করলে আসলে আমার অপরচুনিটিটা বেশি, বা কোন সুপারভাইজার আসলে আমাকে বেশি পছন্দ করেছে। তো আমি খুবই কনফিউজ ছিলাম। তো অন্বেষার সাথে কথা বলছিলাম, অন্বেষা সবগুলো ইমেল দেখে তারপরে সে আমাকে বলল যে তুমি এই সুপারভাইজারের কাছে অ্যাপ্লাই করো, মানে আমার যে সুপারভাইজার ছিলেন তার কাছে। তা আমি বললাম যে এই 3 জনের মধ্যে তুমি কেন ওনাকে ডিসাইড করলা যে ওনার সাথে যাওয়ার জন্য? তো ও বলল যে আমি যখন সবগুলো সুপারভাইজার মানে প্রফেসরের ইমেল দেখছিলাম, এই প্রফেসরের ইমেল একটা কথা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে উনি লিখেছেন যে আমি যখন আমার পিএইচডি প্রপোজালটা রেডি করব, সেই প্রপোজালটা ওনাকে পাঠাতে এবং উনি দেখে দিবে। বাকিরা কেউ এই ধরনের কোনো কথা মেনশন করেনি, শুধু উনি মেনশন করেছেন। সো ওনাকে খুব কর্ডিয়াল মনে হচ্ছে এবং খুব হেল্পফুল মনে হচ্ছে। মনে খুব ভয় নিয়ে বাকি 2 জনকে তখন ইমেল করলাম যে দেখো, থ্যাংক ইউ, তোমরা আমাকে তোমাদের সাথে অ্যাপ্লাই করার জন্য বলেছো, বাট আমি অলরেডি আরেকজন প্রফেসরের সাথে অ্যাপ্লাই করছি, সো থ্যাংক ইউ। এটা বলে আমি ওই প্রফেসরের সাথে ডিসাইড করলাম যে ঠিক আছে, ওনার কাছে আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লিকেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার তখন দরকার ছিল হচ্ছে 3 জনের রিকমেন্ডেশন লেটার। তো আমি আমার ক্যারোলিন্সকার 2 জন প্রফেসরের সাথে কথা বললাম, তারা বললো যে না ঠিক আছে, আমরা আমাদের রিকমেন্ডেশন দিয়ে দেবো। আর আমি নর্থ সাউথে আমার একজন টিচারকে বললাম যে স্যার আমার রিকমেন্ডেশন লাগবে, স্যার বললেন ওকে ঠিক আছে আমি দিয়ে দেবো। সো সেভাবে রিকমেন্ডেশনগুলো কালেক্ট হয়ে গেল। আর দরকার ছিল হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল। তো আমি প্রপোজালটা লিখে অক্সফোর্ডে আমার সুপারভাইজারের কাছে পাঠালাম। তিনি সেটা দেখিয়ে দিলেন, কিছু কমেন্ট দিলেন যে এটা কীভাবে চেঞ্জ করো, ওটা কীভাবে চেঞ্জ করো। তো সেগুলো চেঞ্জ করে সেই প্রপোজাল জমা দিলাম। আইএলটিএসের যেই ঘর, সেখানে কোনো কিছু একটা আপলোড করতে হতো, একটা ডকুমেন্ট আপলোড করতে হতো। তো আমার যেহেতু আইএলটিএস ছিল না, তখন আমি ডিসাইড করলাম তাহলে সেখানে কী করা যায়। তা আমি তখন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখলাম যে দেখো আমার সিচুয়েশান এরকম এবং আমি এভাবে ক্যারোলিন্সকায় পড়াশোনা করছি, যেখানে সব কিছু আমি ইংলিশে পড়ছি, আমার রেজাল্ট এরকম। তো আমি আশা করছি তোমরা আমাকে ইংলিশ যেই টেস্ট সেটাকে ওয়েভ করবা, এবং যদি ওয়েভ না করো সেক্ষেত্রে আমাকে কন্ডিশনাল অফার লেটার দিতে পারো এবং আমি পরবর্তীতে আইএলটিএস দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন উইন্ডোতে দেখা যায় যে আপনার অ্যাপ্লিকেশনের অবস্থান কী। তো আমি দেখলাম যে ক্যারোলিন্সকের যেই 2 জন প্রফেসর, তারা 2 জন রিকমেন্ডেশন জমা দিয়ে দিয়েছেন ঠিক টাইমে, কিন্তু একেবারে ডেডলাইন ছিল আমার যতটুকু মনে পড়ে জানুয়ারির 7 তারিখে। জানুয়ারির 7 তারিখ সকাল হয়ে গিয়েছে, কিন্তু আমার বাংলাদেশ থেকে রিকমেন্ডেশন লেটার জমা পড়েনি। মানে এত টেনশন কাজ করছিল। তো তখন স্যারকে বারবার ফোন দিলাম, স্যার বললো আমি তো জমা দিয়েছি, তাহলে কেন গেল না। আমি আবার অক্সফোর্ড ইমেল করলাম যে এই রিকমেন্ডেশন লেটার তো জমা পড়ার কথা, ওরা বললো যে না জমা পড়েনি। তো পরে আমি আবার স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি যদি কষ্ট করে আবার রিকমেন্ডেশনটা জমা দিন। তো উনি পরবর্তীতে আবার জমা দিল এবং তখন ওয়েবসাইটে আমি দেখলাম যে না, ওই রিকমেন্ডেশন লেটারটাও সাবমিট হয়েছে। তো সেইভাবে একেবারে মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা পড়লো। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 3 সপ্তাহ পরে একটা ইমেল পাই যে আমি প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছি, এবং আমি সহ যারা প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছে তাদের সবাইকে ইন্টারভিউতে কল করা হয়েছে। তো ইন্টারভিউর কথা শুনে আনন্দিত হব নাকি টেনশন করব, মানে কেমন একটা অবস্থা। কারণ এই ধরনের একটা সব প্রফেসরদের সামনে একটা ইন্টারভিউ দিতে হবে এবং সেই ইন্টারভিউর উপরে টোটাল অ্যাপ্লিকেশনটা নির্ভর করছে, তখন খুব ভয় কাজ করছিল। তো আমি এতটাই নার্ভাস ফিল করছিলাম যে আমি অন্বেষাকে বললাম প্লিজ তুমি আমার যখন ইন্টারভিউ চলবে তখন তুমি বাসার বাইরে থাকবে, তুমি বাসার মধ্যে থেকো না। কারণ আমার এতটাই নার্ভাস মনে হচ্ছিল যে আমার এই নার্ভাসনেসটা যদি ও দেখে, এবং তখন আরেক ধরনের নার্ভাসনেস কাজ করবে যে ও আমার নার্ভাসনেস দেখছে। তো আমি ওকে বললাম যে তুমি যে আধা ঘন্টা আমার ইন্টারভিউ হবে, সেই আধা ঘন্টা তুমি বাসার বাইরে থাকো, আমি আধা ঘন্টায় ইন্টারভিউ দেবো, ভালো হোক খারাপ হোক সব আমার কাছেই থাকবে। তো যাই হোক, ইন্টারভিউর জন্য তখন যেহেতু আমি সুইডেনে, তখন আমার ইন্টারভিউটা স্কাইপের মাধ্যমে হয়েছিল। তো স্কাইপে আমি লগ ইন করার পরে দেখলাম যে 5 জন প্রফেসর বসে আছেন। আমি হয়তো আরেকদিন আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব যে কী কী কোশ্চেন আমাকে করা হয়েছিল এবং সেগুলোর উত্তর আমি কীভাবে দিয়েছিলাম এবং কেন সেই কোশ্চেনগুলো খুব ট্রিকি ছিল। তারপরে মার্চের ফার্স্ট উইকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ক্যারোলিন্সকে, সে পড়াশোনা করছিল, সে হঠাৎ করে আমাকে একদিন বলল যে আমি অক্সফোর্ডে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে এবং আমি আজকে ইমেল পেলাম। তো আমি একটু বললাম যে তুমি আজকে ইমেল পেয়েছো? তো ওর সাথে কথা বলতে বলতে, আমি কিন্তু ওকে বলিনি যে আমি অ্যাপ্লাই করেছি, ওর সাথে কথা বলতে বলতে আমি আমার ইমেল চেক করলাম, স্প্যাম ফোল্ডার চেক করলাম যে আমার কোনো উত্তর এসেছে কিনা।
দেখলাম যে কোনো উত্তর আসেনি। তো এবং সেদিন ছিল শুক্রবার। এখন টেনশন করছিলাম, তাহলে আমার কেন উত্তর আসলো না। তো একটা আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল যে অধিকাংশ ইউনিভার্সিটির রিজেকশন ইমেলগুলো আগে করে আর অ্যাকসেপ্টেন্স ইমেলগুলো পরে করে। তো একদিক থেকে আশায় বুক বাঁধতে ইচ্ছা করছে যে মনে হয় একটা ভালো নিউজ পাবো, আবার মনে হচ্ছে এইটা কিভাবে সম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। তো সেইভাবে তখন আশা করছি। এবং ওই 2টা দিন, কারণ শনিবার এবং রবিবার তো এখানে উইকেন্ড, সো উইকেন্ডে কোনো ইমেল পাবো না সেটা জানি। এবং ওই 2টা দিন যে কীভাবে টেনশনে গেল এটা মানে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। তো উইকেন্ড শেষ, সোমবার শুরু হলো, আশা করতেছি যে ইমেল আসবে ইমেল আসবে ইমেল আসবে, এবং সারাদিন চলে গেল, ইমেল আসে নাই। আমি অন্বেষাকে বললাম যে মনে হয় কিছু হবে না। পরের দিন মঙ্গলবার আমি অফিসে গেলাম আমার থিসিসের কাজ করার জন্য ক্যারোলিনসকাতে। কাজ করছি একটু পরপর ইমেল দেখছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তো বিকেল 3:30টার দিকে হঠাৎ করে ইমেল আসলো। দুরু মন নিয়ে ইমেলটা খুলে দেখলাম যে আমাকে পিএইচডির অফার দেওয়া হলো, আমাকে কংগ্রেচুলেট করে টোটাল ইমেলটা করা, এবং ইমেলের অ্যাটাচমেন্টে আমার অফার লেটার দেয়া, ইমেলের অ্যাটাচমেন্টে আমার স্কলারশিপের লেটার দেয়া। এবং অফার লেটারটা খুলে দেখলাম যে আমাকে আনকন্ডিশনাল অফার দেওয়া হয়েছে, এবং লেখা আছে যে আমার ইন্টারভিউ এবং আমার টোটাল অ্যাপ্লিকেশন ডকুমেন্টের সব কিছু দেখে তারা ডিসাইড করলো যে আমাকে আর আইএলটিএস দেওয়া লাগবে না, সো আমার আইএলটিএস ওয়েভ করা হলো। তো মানে এটা শুনে তো আমি খুবই আনন্দিত। যেখানে ভাবছিলাম যে আইএলটিএস নেই এই জন্য অ্যাপ্লাই করবো না, সেখানে আইএলটিএস ছাড়াই অক্সফোর্ডের মতো জায়গায় আমার অ্যাডমিশন হয়ে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আর সাথে অফার লেটারটার সাথে একটা স্কলারশিপের যে লেটার ছিল সেটাও খুলে দেখলাম, এবং দেখলাম যে বেশ ভালো একটা স্কলারশিপের অ্যামাউন্ট আমাকে অফার করা হয়েছে। তো আমি এগুলো দেখতে দেখতে অন্বেষাকে ফোন দিলাম, অন্বেষাকে ফোন দিয়ে হাউমাউ করে কান্না। বেচারি ভাবলো যে আমি মনে হয় নেগেটিভ রেজাল্ট পেয়েছি, ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, না কান্না করার কিছু নেই মানে। কিন্তু আমি এতটাই কান্না করছি যে আমি ওকে বলতেই পারছি না যে এটা আসলে গুড নিউজ। সো এভাবে মনে হয় কত 30-40 সেকেন্ড চলে গেল, ও আমাকে বলতেছে না কিছু মন খারাপ করো না, কিচ্ছু হবে না। তো আমি তখন মানে আস্তে নিজেকে কন্ট্রোল করে বললাম যে না আমার আসলে অ্যাডমিশনও হয়েছে, স্কলারশিপও হয়েছে। তো মানে তখন তো এবার ওই পাশ থেকে কান্না, তখন এবার অন্বেষা ওই পাশ থেকে কান্না করছে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, যাই হোক কান্নাকাটি যা হোক, বাসায় এসে একসাথে করবো। তো আমি সাথে অফিস থেকে বের হয়ে বাসায় চলে গেলাম। তো যাওয়ার পথে আব্বু মুখে ফোন দিলাম, জানালাম, এবং মানে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ মানে এই যে স্বপ্নটা আসলে এত একটা আরাধ্য স্বপ্ন, এত একটা ড্রিম ছিল যে এটা সেই ড্রিমটা আমার বাস্তবে রূপান্তর হচ্ছে, এটা নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানি আপনারা অনেকেই আপনাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন জিনিস চেষ্টা করছেন, এবং সেই চেষ্টা করতে গিয়ে নিজের মনের মধ্যে অনেকটা নেগেটিভ ধারণা আসে যে আমি হয়তো এতটা কোয়ালিফাইড না, বা আমার প্রস্তুতি বা এখনও ঠিক হয়নি, আমার প্রস্তুতিতে অনেক গ্যাপ রয়েছে। তো এইসব নেগেটিভ চিন্তার কারণে আমরা অনেক সময় কিন্তু আমাদের যেই ড্রিম জব বা ড্রিম পড়াশোনার যেই ডেস্টিনেশন সেসব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করি না। আপনাদের সবাইকে আমি মানে আমার এই গল্পের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে নিজের ড্রিম ফুলফিল করার জন্য কখনোই পিছপা হবেন না। কখনোই মানে অনেক নেগেটিভ চিন্তা মনের মধ্যে কিন্তু আসবে, আশেপাশের লোকজন অনেক নেগেটিভ কথা বলবে, বাট কখনোই সেই নেগেটিভিটিগুলোকে নিজের মনের মধ্যে জায়গা দিবেন না, বরং কিছুটা রিস্ক নিয়ে, কিছুটা সাহস নিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন। সো আজকে এইটুকুই থাক। আমার শিক্ষা জীবনের আরও বিভিন্ন গল্প, বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো সেটার উত্তর দিতে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।